স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে না। হ্যাঁ সালমা, আমার কথা কি শোনা? ফাহাদ ফাহাদ শাহরিয়ার, একটু রেসপন্স করো। স্যার তখন আপনার কথা শোনা যাচ্ছিল না। আগে আমার কথা শোনা যায় নাই না? এখন যাচ্ছে? নো স্যার। জি এখন স্যার ঠিক আছে যাচ্ছে। তো? জি স্যার। ওকে, তাহলে আমাদের ফার্স্ট টার্মে নিয়ম অনুযায়ী ফিনান্স পুরো বই শেষ হয়ে যাওয়ার কথা। তারপরে আমরা আর একটু করে এই বইটা একটু মেন বইটা খুলবে তোমরা। ফিনান্স মেন বইটা একটু বের করো। স্যার করছি। করেছো? আমরা একটু চেক করব আমাদের কোন অধ্যায়টা হয়েছে, কোনটা হয়নি বা বাকি আছে, এটা আমরা একটু চেক করব। ঠিক আছে? প্রথম অধ্যায় হচ্ছে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, এটা কি হয়েছে? জি স্যার পড়ছি আমরা। এটা আমরা এই 9 10 এ করেছি, 9 এ করেছি। জি স্যার। তারপর জি হচ্ছে স্যার। অর্থায়নের উৎস। স্যার এটাও 9 এ পড়ছিলাম। 9 এ পড়ছি। আমরা একেবারে পড়ি নাই যে এমন অবস্থা খুঁজে বের করব, পড়ছি বুঝি নাই এটা পরে দেখব। অনেকগুলো আছে যে আমরা পড়েছি কিন্তু আমরা বুঝি নাই ভালো করে, আরেকবার একটু রিভিউ করতে হবে এরকম। কিন্তু আমরা এটা দেখব যে কোনো অধ্যায় বাদ গেছে কিনা, 9 এবং 10 মিলে আমাদের কোনো অধ্যায় বাদ গিয়েছে কিনা। ঠিক আছে? বুঝো নাই মনে হয় আমার কথা। স্যার দেখতেছি। অর্থের সময় মূল্য, ঝুঁকি, অনিশ্চয়তা, মূলধন, আয় ব্যয় প্রাক্কালন, মূলধন ব্যয়, শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার। স্যার আমাদের তো সব পড়া হয়েছে। হ্যাঁ, সবগুলো অধ্যায় মোটামুটি হয়েছে। ভালো করে বুঝি নাই, এটা আমি পরে স্যার। বলছি। এমনিতে কিন্তু সবগুলো ক্লাস হয়েছে কিনা? স্যার। জি স্যার হয়েছে। হয়েছে না? ফাহাদ শাহরিয়ার কি বলে? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে এখন আমাদের খুঁজে বের করতে হবে কোন কোন অধ্যায়গুলো আমরা আবার রিপিট করব, পুনর আলোচনা করব। ঠিক আছে? তাহলে এটার একটা লিস্ট যদি আমরা করি কোন কোন অধ্যায়গুলো আমরা আবার পুনর আলোচনা করতে পারি, একটু দেখো তো, দুজনই দেখো। স্যার স্যার পঞ্চম অধ্যায়টা মূলধনী আয় ব্যয় প্রাক্কলনটা। অধ্যায় মূলধন, আয় ব্যয় প্রাক্কালন। গুড। নেক্সট। ইয়েস স্যার। নেক্সট।
স্যার মূলধন ব্যয় ষষ্ঠ অধ্যায়। এরপর ষষ্ঠ অধ্যায় মূলধন এটা ব্যয়। বেশি হার্ড। এগুলো একটু মার্ক করো, তোমাদের বইতে একটু মার্ক করো। পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায়। এরপর কোনটা বলো? স্যার অর্থের সময় মূল্য করছি যে এটা তো ক্লাস 9 এ করছি, ক্লাস 10 এ তো করা হয় না, 9-10 এটা কথা নেই, করলে এখন ভালো আর হবে। 9-10 কথা নেই, এখন হচ্ছে তোমাদের সম্পূর্ণ বই। সম্পূর্ণ বইয়ের মধ্যে সবগুলো অধ্যায় আমরা পড়েছি, কিন্তু ভালোভাবে কোনগুলো বুঝি নাই সেগুলো আবার আমরা করব। স্যার Yes, sir. ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার গুলো আবার ভালো করে করালে ভালো হবে। তাহলে ম্যাথমেটিক্যালস, হ্যাঁ ম্যাথমেটিক্যালস ট্রাম তো তিনটা চলে আসছে, চারটার মধ্যে অর্থের সময় মূল্য, মূলধন আয় ব্যয় প্রাক্কালন, মূলধন ব্যয় তিনটা চলে আসছে, জি স্যার। শুধুমাত্র ঝুঁকি এবং অনিশ্চয়তাটা বাকি আছে। ওটাও তো একদম এই সহজ। তিনটাই, হ্যাঁ স্যার ওইটা সহজ আছে। আমাদেরকে তো ঝুঁকি অনিশ্চয়তা তো আমরা রাখবো, আমরা ওই যে যেমন এই ফার্স্ট টার্ম এক্সামেও আমরা ঝুঁকি অনিশ্চয়তাকে রেখেছিলাম, এগুলো তো আমরা এমনিতে করব। স্যার কিন্তু অনেকগুলো অঙ্ক আসছে। হ্যাঁ, এরপর আর কোন কোন অধ্যায় বলো? ফাহাদ কিছু বলছে না কেন? ফাহাদ শাহরিয়ার, Yes, sir. তুমি কিছু বলছো না যে? স্যার আরেকটা অধ্যায় আছে নবম অধ্যায়। গুড। তাহলে আমাদের এটা এটা এবং এটা, এরপরে গেল নবম অধ্যায় ব্যাংকিং এর ব্যবসায় তার ধরন, একটা দুইটা তিনটা চারটা অধ্যায়। তারপর বলো। বইগুলো একটু উল্টায় দেখো, তোমরা অধ্যায়গুলো একটু দেখো নিজেরা স্যার দেখে, আমি দেখছি। অধ্যায়ের স্যার আমার আর লাগবে না, দেখে তারপরে বলো। এগুলোই। স্যার আমার এগুলোই প্রবলেম আছে। ওকে গুড। ফাহাদ বলো এবার। ফাহাদ তুমি এই তালিকা তোমার এগুলো মিলা, ওর সাথে মিল আছে? Same, sir. Same. হ্যাঁ সেম। এর বাইরে কোনো নতুন কোনো অধ্যায় অ্যাড করতে চাচ্ছ তুমি? No, sir. তাহলে এগুলোই আমরা আপাতত করি, এরপরে আমরা বাকিগুলো এই তারপরে আবার কি করব, এগুলো শেষ আলোচনা করার করবো পরে আমরা ইনশাআল্লাহ। বাকিগুলো দেখবো আর কি। হ্যাঁ, তোমাদের চয়েস কিন্তু খারাপ হয় নাই, গুড চয়েস। তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং নবম অধ্যায়। তা আমার জানা মতে আমি মূলধন ব্যয়টা করিয়েছিলাম, মূলধন আয় ব্যয় প্রাক্কালন আর অর্থের সময় মূল্য, এগুলো তোমাদেরকে নবম শ্রেণীতে মনে হয় সাময়িক করিয়েছিল, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই অধ্যায়গুলো ভালো করে আবার দেখবো, অঙ্কগুলো, ম্যাথমেটিক্যাল টার্ম গুলো, ঠিক আছে? তাহলে আমরা এই মূলধন ব্যয়টা মনে হয় অর্ধেকে শেষ করেছিলাম, এটা সম্পূর্ণ আমরা শেষ করিনি, ঠিক আছে? শুনতে পাচ্ছ কিনা তোমরা আমাকে? জি স্যার শুনতেছি। তাহলে মূলধন ব্যয়টা এই বাকি ছিল। আমরা কি সিরিয়ালি শুরু করে যাব নাকি মূলধন ব্যয়টা আগে করব, কোনটা? স্যার সিরিয়ালি। সিরিয়ালি যদি করি তাহলে আমাদেরকে প্রথমে হচ্ছে অর্থের সময় মূল্য,
অর্থের সময় মূল্য আমরা এই যখন 9 এ পড়েছিলাম তখন একদম নতুন অবস্থায় পড়েছিলাম বিধায় আমরা একদম লাইন বাই লাইন ধরে ধরে পড়েছিলাম, কিন্তু এক্ষেত্রে আমরা আর লাইন বাই লাইন ধরে ধরে পড়বো না, কারণ এখন আমরা অনেক কিছু জানি। অর্থের সময় মূল্য সম্পর্কে একেবারে যে জানি না তা কিন্তু নয়, অর্থের সময় মূল্য সম্পর্কে আমরা অনেক কিছুই জানি। তো সেই হিসাবে আমি প্রথমে তোমাদেরকে কিছু প্রশ্ন দিব, সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু আমাকে করে দিবা, ঠিক আছে? বেশি না, অর্থের সময় মূল্য সংক্রান্ত কয়েকটা প্রশ্নের উত্তর তোমরা পারবে কিনা বলবে, যেটা পারবে না সেটার উত্তর আমি বলে দিব, ঠিক আছে? তাহলে একটা খাতা নাও, আমরা কয়েকটা প্রশ্ন লিখবো এখন। স্যার সিডব্লিউ করব? হ্যাঁ, সিডব্লিউ করবে। আমি কিছু প্রশ্ন আচ্ছা। লিখে দিব এখানে, সেগুলো যদি তোমরা উত্তর পারো ভালো, না পারলে আমি উত্তর লিখে দিব, তবে নিজেরা চেষ্টা করবে। তাহলে অধ্যায় 3 অর্থের সময় মূল্য। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, অর্থের সময় মূল্য কাকে বলে? অর্থের সময় মূল্য সময় মূল্য কাকে বলে? ঠিক আছে, পারবো কিনা এই প্রশ্ন উত্তর? এই প্রশ্ন উত্তর পারবো? সালমা, আমরা কি এই প্রশ্ন উত্তর জি পারি? স্যার। আমরা কি এই প্রশ্নের উত্তর পারবো? স্যার। এটা লিখতে পারবো নাকি আমাকে লিখে দিতে হবে? স্যার লিখে দেন। অর্থের সময় মূল্য কাকে বলে, এই প্রশ্নের উত্তর কি পারবে তোমরা, না আমাকে লিখে দিতে হবে? স্যার লিখে দেন। আচ্ছা লিখো তাইলে। সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন। সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন। স্যার লিখছি। লিখেছো? জি স্যার। সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হওয়াকে অর্থের সময় মূল্য বলে। লিখেছো? লিখেছো কিনা উত্তরটা? জি স্যার লিখছি।
সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হওয়াকে অর্থের সময় মূল্য বলে। অর্থাৎ নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার মাধ্যমে এটা 2 নম্বরের জন্য যখন আসবে তখন তুমি এই এক লাইন লিখলে হবে না, তোমাকে 2 নম্বরে বিস্তারিত লিখতে হবে। তুমি ক তে শুধুমাত্র এই এক লাইন প্রথম লাইনটা লিখলে হবে। তো যখন খ তে আসবে তখন আমরা পুরোটা লিখবো আর কি। অর্থাৎ নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার ফলে লিখেছো কিনা? স্যার নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার ফলে অর্থের স্যার লিখছি। অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের যে পার্থক্য বা ব্যবধান পরিলক্ষিত হয় লিখেছ? জি স্যার, পরিলক্ষিত হয় তাকেই মূলত অর্থের সমমূল্য বলা হয়। ঠিক আছে? জি স্যার। এবার অর্থের কয় ধরনের সময় মূল্য রয়েছে এটার উত্তর আমরা স্যার জানি 5 কিনা? ধরনের। অর্থের কয় ধরনের 5 সময় মূল্য রয়েছে? জানো কয় ধরনের সময় মূল্য রয়েছে জানো? অর্থের 2 ধরনের সময় মূল্য রয়েছে। লিখেছো? কথা বলে না। Yes, sir. অর্থের কয় ধরনের সময় মূল্য রয়েছে? ওই লেখা হয়েছে নাকি? স্যার লিখছি।
ওই লিখেছো তোমরা? রেসপন্স করছো না স্যার কেন? লিখছি। স্যার লিখছি। জি স্যার। কয়টা লিখছো এখন পর্যন্ত প্রশ্ন? স্যার, অর্থের কয় ধরনের তা- সময় মূল্য রয়েছে এটার উত্তর লিখতে পেরেছো? জি স্যার, 2 ধরনের। অর্থের 2 ধরনের সময় মূল্য রয়েছে। অর্থের 2 ধরনের সময় মূল্য রয়েছে লিখেছো, যথা বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য। এরপর অর্থের বর্তমান মূল্য কি? অর্থের বর্তমান মূল্য কি লিখেছো কিনা? জি স্যার লিখছি। 3 নাম্বারটা কি হবে? অর্থের বর্তমান মূল্য কি? অর্থের বর্তমান মূল্য কি? ভবিষ্যতে জমাকৃত অর্থ নির্দিষ্ট ভবিষ্যতের জমাকৃত অর্থ স্যার লিখতেছি। ভবিষ্যতে প্রাপ্ত অর্থ স্যার ভবিষ্যতে নির্দিষ্ট সময় পরে প্রাপ্ত অর্থ। স্যার লিখছি, তারপর আজকের দিনে যে মূল্য বহন করে, আজকের দিনে বা বর্তমানে যে মূল্য বহন করে। স্যার লিখছি। আজকের দিনে বা বর্তমানে যে মূল্য বহন করে তাকেই অর্থের বর্তমান মূল্য বলা হয়। লিখেছো কিনা? জি স্যার। ভবিষ্যতে নির্দিষ্ট সময় পরে প্রাপ্ত অর্থ আজকের দিনে বা বর্তমানে যে মূল্য বহন করে তাকেই অর্থের বর্তমান মূল্য বলা হয়। এরপর লিখো, অর্থের ভবিষ্যৎ মূল্য কি? অর্থের ভবিষ্যৎ মূল্য কি সেটা লিখো। লিখেছো অর্থের ভবিষ্যৎ মূল্য কি? লিখেছো কিনা? স্যার অর্থের বর্তমান মূল্য লিখছি, ভবিষ্যৎ মূল্য লিখি নাই। লিখো, অর্থের ভবিষ্যৎ মূল্য কি? জি স্যার। অর্থের ভবিষ্যৎ মূল্য কি? লিখেছো?
ওই লিখেছো কিনা? সালমা, অর্থের ওই সালমা কি লেখা হয়েছে? স্যার অর্থের ভবিষ্যৎ কি এটা এটা পারি নাই। এটা আমি বলছি তো, তুমি লিখো। জি স্যার বলেন। বর্তমানে জমাকৃত অর্থ নির্দিষ্ট সময় পর, বর্তমানে জমাকৃত অর্থ নির্দিষ্ট সময় পর লিখেছো কিনা? বর্ত- 10-20 মিনিট, 20 মিনিট, 20 মিনিট। স্যার লিখছি বর্তমানে জমাকৃত অর্থ অর্থের নির্দিষ্ট সময় পরে ভবিষ্যতে যে মূল্য বহন করে, লিখেছো কিনা? জি স্যার। বর্তমানে জমাকৃত অর্থ ভবিষ্যতে নির্দিষ্ট সময় পরে যে মূল্য বহন করে তাকে অর্থের ভবিষ্যৎ মূল্য বলা হয়। ঠিক আছে, লেখা হয়েছে? বর্তমানে জমাকৃত অর্থ ভবিষ্যতে নির্দিষ্ট সময় পরে যে মূল্য বহন করে তাকে ভবিষ্যৎ মূল্য, অর্থের ভবিষ্যৎ মূল্য বলে। স্যার লিখছি এরপর অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী উপাদানটি কি? পরে কোয়েশ্চন। স্যার অর্থের সময় মূল্য বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী উপাদানটি কি? লিখেছো? কোয়েশ্চন লিখেছো? জি স্যার। এবার উত্তর লিখো। অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী উপাদানটি হচ্ছে সুদের হার। লিখেছো কিনা? স্যার লিখতেছি অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী উপাদানটি হচ্ছে সুদের হার। সুদের হারের কারণে বর্তমানে জমাকৃত অর্থ নির্দিষ্ট সময় পর বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ভবিষ্যৎ মূল্যে পরিণত হয়। ঠিক আছে? লিখেছো কিনা? স্যার লিখছি ওকে, তাহলে এই 5টা প্রশ্ন শিখে রাখবা, কালকে আমরা এরপর থেকে নেক্সটে যাব। আগে কিছু প্রশ্নগুলো আমরা এরকম আর কয়েকটা প্রশ্ন শিখবো, শিখার পরে আমরা মূল অঙ্ক প্র্যাকটিসে চলে যাব। ঠিক আছে? বুঝছো কিনা? এরকম কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি লিখিয়ে দিব। ঠিক আছে?
ওকে, তাহলে সে পর্যন্ত ভালো থাকবে। এই প্রশ্নগুলোর উত্তর শিখে লিখে দেবা, ঠিক আছে? এটা তোমাদের SW। ওকে, তাহলে ধন্যবাদ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।